বলবো যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি হলেন এই বিভাগের মাননীয় সচিব জনাব। আমাদের উদ্দেশ্য হচ্ছে নাগরিক জীবনে তথ্যের গোপনীয়তার এবং আমাদের প্রশাসনিক জীবনে কর্মজীবনে আমাদের কর্ম পরিবেশের নিরাপত্তা। ডিজিটাল এরিনায় আমরা যে সাইবার স্পেসে বসবাস করি, আমরা যে ডিজিটাল স্পেসে কাজ করি, বসবাস করি, এখানে আমাদের ব্যক্তির, প্রতিষ্ঠানের, সরকারের, আমাদের সরকারি বেসরকারি কোম্পানিগুলোর সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা জবাবদিহিতার সেতুবন্ধন রচনা করতে হবে। তো এই জন্য আমরা এই আইন দুটো করেছি এবং একই সাথে আপনারা জানেন যে সাইবার সুরক্ষা আইনের একটা ভুল আমরা করেছি, সেজন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। সেটা হচ্ছে যে আমাদের সচিব মহোদয় ইতিমধ্যেই বসেছেন যে কুখ্যাত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটু পরিবর্তন করে আওয়ামী লীগ সরকার 2018 সালে আরেকটা ডিএসএ করেছিল। তো সেই ডিএসএর অধীনে যেই নিপীড়নমূলক ধারাগুলো ছিল এবং যেই মামলাগুলো তদন্ত হয়ে গেছে, শাস্তি হয়ে গেছে, সেই জিনিসগুলো আমাদের লিস্টে ছিল। আমরা ভুলে আমরা শুধু ডিএসএ কে আমরা প্রাধান্য দিয়েছি, আমরা সিএসএর উল্লেখটা করিনি। আচ্ছা, সিএসএ কে আমরা রদ করেছি কিন্তু ডিএসএ কে করিনি। মানে মাঝখানের দ্বিতীয় স্টেজে আওয়ামী লীগ যে আইনটা সমালোচনার পরে সংশোধন করেছে সেইটার ধারাগুলোর অব্যাহতি দেয়নি। তা আমরা নতুন সংশোধনের মাধ্যমে সেইটাকেও আমরা অব্যাহতি দিয়েছি। জবাবদিহিতার জন্য আমরা একটা কোয়াসি জুডিশিয়াল কাউন্সিল রেখেছি কর্তৃপক্ষে। তো কর্তৃপক্ষ এই জুডিশিয়াল কাউন্সিলের কাছে জবাবদিহি করবে এবং আমাদের নাগরিকদের যদি কোনো বঞ্চনা থাকে, তারা যদি মনে করেন তাদের উপাত্তর অপব্যবহার হয়েছে, তখন তারা দুটো জায়গায় যেতে পারবেন। তারা তো আদালতে অবশ্যই যেতে পারবেন, সাথে সাথে তারা এই কোয়াসি জুডিশিয়াল কাউন্সিলে তারা সালিশের জন্য আবেদন করতে পারবেন। আমাদের ব্যান্ডউইথ আমদানিটা এককভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এখানে ডিজাস্টার রিকভারি বলে একটা কথা আছে টেকনিক্যাল এরিয়াতে। যদি কোনো কারণে যশোর রোডে আমাদের কেবলগুলোর কোনো সমস্যা হয়, তাহলে দেশের ইন্টারনেট ল্যান্ডস্কেপে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তো সেজন্য বিটিআরসির সাথে আমরা বিস্তারিত আলোচনা করে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 50-50 করব। তো যদিও বলা হয়েছিল যেহেতু দুইটা সাবমেরিন আছে, আমরা 1/3 অর্থাৎ কক্সবাজারে 1/3, তারপরে হচ্ছে কুয়াকাটায় 1/3 আর আইটিসিতে 1/3 এই ধরনের রাখবো। তো কিন্তু তারপরেও 2/3 যদি দুইটা কেবলের উপরে চালু হয়ে যায়, তাহলে সেখানে ডিপেন্ডেন্সি আবার অন্যদিকে চলে যাবে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম না, আমরা 50-50 করি। তো পলিসি যদি বাস্তবতার সাথে বিবেচনায় করা হয় তাহলে সেটা কাজ করে, এটা আমরা এখানে একেবারে সরাসরি প্রয়োগ দেখেছি। এই পলিসিটা করার পরে আমরা দেখলাম যে সাবমেরিন কেবল কোম্পানির টোটাল ব্যান্ডউইথ বিক্রি ছিল 1.7 টেরাবাইট, 1.72 টেরাবাইট, সেটা এখন 3.4 টেরাবাইটে অ্যাকচুয়াল ইউজ হয়ে গেছে। আরও কিছু ক্রয়ের অর্ডার আছে, যেমন আপনারা জানেন স্টারলিং 200 GB অর্ডার দিয়েছে। সেটা যদি ব্যবহার শুরু হয় তাহলে আমাদের রিয়েল ইন্টারনেট ইউজেস চলে যাবে 4.0 টেরাবাইটের উপরে। তো তার মানে পলিসিটা কাজ করছে। এখন আমরা কি করছি? এখন আমরা, আপনি জানেন যে সিমিওই 6 আমাদের জন্য যে থার্ড কেবলটা আছে, সেই থার্ড কেবলটাতে যুক্ত হওয়ার জন্য আমরা ফাইনাল চুক্তিটা করে ফেলেছি। আমরা আসলে ভারত এবং পাকিস্তানের জন্য অপেক্ষা করছিলাম, কারণ ওই হুতিদের বিদ্রোহের কারণে আপনার ইয়ামেন সাগরের পাশ দিয়ে, এডেন সাগরের পাশ দিয়ে তারা কেবল নিতে দিচ্ছে না। তো সেই জন্য এই প্রথমবারের মতো সাবমেরিন কেবলের একটা অংশ টেরেস্ট্রিয়াল কেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ সৌদি আরবের টেরেস্ট্রিয়াল ল্যান্ডকে মানে উপর দিয়ে, মরুভূমির উপর দিয়ে এটা লোহিত সাগরে গিয়ে পড়বে। তো আমরা ওই চুক্তিটার জন্য ভারত পাকিস্তানের জন্য অপেক্ষা করেছি। ভারত পাকিস্তান সাইন করে ফেলার পরে আমরা আর দেরি না করে 1 সপ্তাহের মধ্যে আমরাও সাইন করেছি এবং একনেকে এই যে খরচটাও একনেক অনুমোদন করেছে। তো তার মানে হচ্ছে আগামী বছরের মধ্য এবং শেষ দিকের মাঝামাঝি কোনো একটা পর্যায়ে আমরা আমাদের এই থার্ড সাবমেরিন কেবলে কানেক্ট হতে পারবো বলে আশা করি। সেখানে 17 টেরাবাইট আসবে। এর বাইরে আমরা সাবমেরিন কেবলের জন্য একটা চতুর্থ সাবমেরিন কেবলের সংযোগের জন্য আমরা প্রচেষ্টা শুরু করেছি। ইতিমধ্যেই সিঙ্গাপুর এমবাসি এবং সিঙ্গাপুর সরকারকে, রেসপেক্টিভ মিনিস্ট্রিকে জানানো হয়েছে আমাদের আগ্রহের কথা। তারাও আমাদেরকে এই বিষয়ে হেল্প করবে। তো আমরা সেখানে আমাদের 4th কেবলে কানেক্টেড হওয়ার চেষ্টা করব।